হ্যালো ডিয়ার এক্সাম কমরেস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেস ইউনিভার্সিটিতে। আমি অনু শর্মা। আর আমরা এসএসসি সামনে যে পরীক্ষাগুলো আসছে, সিজিএল, এইচএস লেভেল, এমটিএস, তার সম্পূর্ণ বাংলায় যে সিরিজ করছিলাম তারই আজকে পরের ক্লাস, 3 নম্বর ক্লাস, যেখানে আমরা শিফট ধরে ধরেই অ্যান্সার করছি। কিন্তু তোমরা অনেক হয়তো কমেন্টে জানিয়ে দিয়েছে স্যার শিফট ধরে অ্যানালিসিস করে দিন। আমরা শিফট ধরে এবং ইম্পর্টেন্ট টপিকগুলোকে দিয়েই কিন্তু অ্যানালিসিস করছি, এবং এরকমভাবে তোমরা কি চাইছো সেগুলো আরও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো চলো আজকে সেশন আমরা শুরু করে দিই কথা না বলে, তার কারণ আমাদের পরীক্ষা সামনে এবং খুব দ্রুত আমরা র্যাপিড রিভিশন মারবো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে দিয়ে। ফার্স্ট কোশ্চেন তোমাদের চোখের সামনে চলে এসছে স্যার। আন্ডার দ্য লিডারশিপ অফ হুইচ অফ দ্য ফলোইং রেভলিউশনারিজ ওয়াজ চিটাগাঁও আর্মারি রেইড কন্ডাক্টেড? চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, এখান থেকে বারবার করে পরীক্ষা কোশ্চেন আসে মডার্ন ইন্ডিয়া অর্থাৎ ন্যাশনাল মুভমেন্ট থেকে। শুধু চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান নিম্নলিখিত কোন বিপ্লবীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল? ফটাফট কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। অপশান এ রাসবিহারী বোস, নাকি অপশান বি বাদল গুপ্ত, নাকি অপশান সি হেমু কালানি, নাকি অপশান ডি সূর্য সেন? একদম বেসিক কোশ্চেন, ফটাফট আনসার ইম্পর্টেন্ট যারা দরকার। সাল এবং তথ্য সংলগ্ন অ্যান্সারের যে এক্সপ্লেনেশন সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। বলো কি হবে স্যার অ্যান্সার? অ্যান্সার হবে স্যার সূর্য সেন। সূর্য সেন ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন যদি দেখে নিই এনার সম্বন্ধে বা ডিটেল যদি জেনে নিই, চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান বা লুণ্ঠন যাকে আমরা মূলত বলে থাকি, এইটি হয়েছিল কত তারিখ? তারিখটা পরীক্ষায় আসে 18ই এপ্রিল 1930 সাল। 18ই এপ্রিল 1930 সালে বাংলাদেশ বর্তমান তারই সিলেট অঞ্চল বা চট্টগ্রাম অঞ্চলের অস্ত্রাগার অভিযান হয়েছিল এনার নেতৃত্বে। এবং এনার নেতৃত্বে দুজন অসাধারণ মহিলা ছিলেন। তাদের নাম কি? একজনের নাম প্রীতিলতা ওয়েদ্দেদার আর একজনের হচ্ছে কল্পনা দত্ত। এই দুজন অসাধারণ মহিলার নাম কিন্তু পরীক্ষায় কোশ্চেনে জানতে হবে। এবং শুধুমাত্র অস্ত্রাগারটাকেই লুণ্ঠন করতে তার কিন্তু তাদের টার্গেট ছিল না, তার সঙ্গে টার্গেট ছিল কি? টেলিগ্রাফ এবং টেলিফোন অফিস ধ্বংস করে ফেলতে হবে, যাতে সম্পূর্ণরূপে ব্রিটিশ যে শক্তি যা মারফত আমাদের ভারতের স্বাধীনতা নষ্ট হচ্ছিল, তাকে সম্পূর্ণ সে শক্তিকে অবদমিত করাটাই ছিল এই বাহিনীর মূল লক্ষ্য। সূর্য সেন সম্বন্ধে যে তথ্যগুলো জেনে নেওয়া দরকার, যেগুলো পরীক্ষায় ঘুরি ফিরে আসে, সেগুলো পয়েন্ট আউট করে নিয়েছে, এগুলো পরীক্ষায় আসছে রিপিটেডলি। সেগুলো কি? সূর্য সেন যিনি পার্টিকুলারলি ভারতবর্ষের 1918 সালে জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1918 সাল, এই পয়েন্টটা বাবা তোমার পরীক্ষার জন্য মনে রাখবে। তিনি মূলত যে দল তৈরি করেছিলেন, সেখানে তাদের দলের মধ্যে অন্যতম আর কোন ব্যক্তিত্ব আছে? যেমন অনন্ত সিং, যেমন গণেশ ঘোষ, যেমন লোকনাথ বল। এরা চট্টগ্রামে অবস্থানত ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু লড়াই চালাচ্ছিলেন একসাথে। এছাড়াও মনে রাখতে হবে তিনি পার্টিকুলারলি চট্টগ্রামের অর্থাৎ আধুনিক যে বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, তারই নওপোয়ারায় একটি স্কুলে তিনি শিক্ষক ছিলেন, তাই জন্য তার নাম ছিল মাস্টারদা। 1916 সাল বহরমপুর কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করে নেন এবং পরবর্তীকালে তিনি একজন বাঙালি বিপ্লবীর শরণাপন্ন হন এবং সেখান থেকে তার অনুপ্রাণিত তিনি হচ্ছেন। তার নাম ছিল শরৎচন্দ্র বসু এবং সেই সংগ্রামের সঙ্গে তিনি যুক্ত হন। পরবর্তীতে তিনি অনুশীলন সমিতিতে তার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি একদম প্রত্যক্ষভাবে 1926 সাল থেকে 28 সাল পর্যন্ত তিনি কিন্তু ব্রিটিশদের দ্বারা কি ছিলেন? অ্যারেস্ট হয়েছিলেন। আর এই যখন তিনি বাংলায় অসহযোগ আন্দোলন যখন চলছিল, সেই সময় কিন্তু তিনি তার যথেষ্ট সম্মুখ একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং সেই তার বিরুদ্ধে তার হয়ে যিনি লড়াই করছিলেন, যে লয়ার, তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। তার সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো মাস্টারদা সূর্য সেনের সম্পর্কে তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় রিপিটেডলি আসে বাবা, এগুলো একটু দেখে যাবো পরীক্ষার জন্য। চলে আসি পরের কোশ্চেন। এই শিফট থেকে কি কি কোশ্চেন এসছে? ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন গোবিন্দজি নট্টালয়া লোকেটেড? গোবিন্দজি নর্তনালয় নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি আর্ট অ্যান্ড কালচারের জিকের কোশ্চেন, আর্ট অ্যান্ড কালচার থেকে রিলেটেড জিকের, স্ট্যাটিক জিকের কোশ্চেন একটা, যে গোবিন্দজি নর্তনালয় নিচের কোন রাজ্যে অবস্থিত বা কোন নাচের সঙ্গে সম্পর্কিত? অপশান এ মণিপুর, অপশান বি আসাম, অপশান সি নাগাল্যান্ড, নাকি অপশান ডি ত্রিপুরা? বলো কোন রাজ্যে এই নর্তনালয় বা এই নাচ সম্পর্কিত শিক্ষালয়টি অবস্থিত? এবং এটা পারলে কমেন্টে জানিয়ে দাও যেটা বানিয়েছিলেন নিকে। স্যার এটার অ্যান্সার হয়ে যাবে মণিপুর।
এর অ্যান্সার, রাইট অ্যান্সার মণিপুর। বর্ণনা দেখে নিই। বর্ণনা হচ্ছে বিপিন সিং। বিপিন সিং একজন বিখ্যাত চলচ্চিত্র নৃত্য পরিচালক, অর্থাৎ কোরিওগ্রাফার, যাকে আজকে কথা বলা হয়, সিনেমার কোরিওগ্রাফার। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মণিপুরি নৃত্যকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। মণিপুরি নৃত্য এটা অন্য মাত্রায় তিনি নিয়ে গেছিলেন এবং সেই লক্ষ্যেই তিনি ইম্ফলে, মণিপুরের ইম্ফলে মহিলাদের জন্য গোবিন্দজি নর্তনালয় নৃত্য বিদ্যালয় তৈরি করেছিলেন। 1972 সালে যদিও কলকাতাতে মণিপুরি নর্তনালয় নৃত্য বিদ্যালয় তিনি তৈরি করেন। 1918 সালের 23শে আগস্ট তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরি পরিবারে জন্মগ্রহণ করেন এবং খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্টার মার্ক করে পারলে লিখে রেখে দেবে, বা পারলে এই যে নোটগুলো সেগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়, তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন করে যেও যারা এখন জয়েন করোনি। তো এটা মনে রেখো, পরীক্ষা কোশ্চেন দেয় মণিপুরি নৃত্যের জনক হিসেবে বিবেচনা হয় কাকে? মনে রাখবে এই ব্যক্তির নাম বিপিন সিং। খুব খুব ইম্পর্টেন্ট, বিপিন সিং মণিপুরি নৃত্যের জনক হিসেবে তার কিন্তু একটা পরিচয় রয়েছে। তিনি নৃত্যনাট্য এছাড়া একক নৃত্য, মানে যাকে সোলো ডান্স বলা হয়, সেই নাচগুলো কোরিওগ্রাফি করেছেন এবং তার উল্লেখযোগ্য শিষ্য বা শিষ্যা বলে যাদের নাম উঠে আসে এটা হচ্ছে জাভিরি সিস্টার্স, যাদের মধ্যে একজনের নাম খুবই বিখ্যাত, দর্শনা জাভিরি বলা হয়। এছাড়া কালাবতী দেবী, বিনোদিনী দেবী, গুণেশ্বরী দেবী, লতাসানা দেবী, শ্রুতি ব্যানার্জি, প্রীতি প্যাটেল, লাইলি বসু, ইন্দ্রাণী দেবী, মনোরমা দেবী, পৌষী, সৌম্য দেবী, শোভালী দেবী, রঞ্জনী বসু, এরকম প্রচুর ছাত্রছাত্রী যারা সারা বিশ্বে ভারতবর্ষের নাচকে অন্য জায়গায় নিয়ে গেছেন, ভারতবর্ষের কালচার কোনো জায়গায় রিপ্রেজেন্ট করেছেন, তাদের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের মধ্যে তাদেরই গুরু এই বিপিন সিং এর নাম মণিপুরী নৃত্যের সঙ্গে খুব সম্পর্কিত। মণিপুরী নৃত্য মণিপুরী রাজ্যের নাচ এবং মনে রাখতে হবে এটা ভারতের ক্লাসিক্যাল ডান্সের 8টা নাচের মধ্যে একটি। মণিপুরের যে লাস লীলার চলে, যেটা মূলত মেইতেই যে জাতি রয়েছে, ট্রাইবাল গ্রুপ, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম মণিপুর সংকট, যারা দেখবে মণিপুর সংঘাতের ওপর একটা ভিডিও রয়েছে ডেসক্রিপটিভ জিএস এর ওপর, তো সেখানে বলেছিলাম যে মেইতেই যে গ্রুপ রয়েছে সেই মেইতেই গ্রুপের একটা ট্রাইবাল একটা উৎসব হচ্ছে জাগই রাস, সেখানে বা রাস জাগই বলা হয়, সেখানে এই মণিপুরী নৃত্য পারফর্ম করা হয় এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি গুরুত্বপূর্ণ নাচ এই মণিপুর রাজ্য মণিপুরী নৃত্যটা। এছাড়াও এরই বলতে পারো ফোক ফর্ম, যেমন লাই হারোবা, পরীক্ষায় কোশ্চেন খুব আসে, এগুলো রিপিটেড কোশ্চেন বাবা, স্টার মার্ক দিয়ে রেখে দাও। লাই হারোবা মণিপুরের একটা প্রাচীনতম নৃত্য এবং এই সবই কিন্তু এইগুলোর ওপর ভিত্তি করেই এই নতুন আধুনিক এই যে মণিপুর নৃত্যের যে বিশ্ব জায়গায় নাম ডাক তৈরি করা, সবই কিন্তু বিপিন সিং এর হাত ধরে এবং ইম্ফলে গোবিন্দজি নর্তনালয়ের যে নাচের যে স্কুল তার হাত ধরে। ঠিক, চলে আসো পরের কোশ্চেন, কথা না বাড়িয়ে পরের কোশ্চেন চলে আসবো এবং র্যাপিড রিভিশন হবে, কম সময়ে পড়া হবে, জিস্ট পড়া হবে এবং টাইট পড়া হবে, যাতে পরীক্ষার জন্য তোমাদের একদম কাজের মতো পড়াশোনাটা হয়ে যায়। চলো, হুইচ অফ দ্য ফলোইং celebration is dedicated to sun god and his wife Usha to thank them for sustaining life on earth and for granting wishes? পৃথিবীতে সূর্য দেবতা এবং তার স্ত্রী উষা দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা পৃথিবীর ওপর যারা বসবাস করছি আমরা সুন্দর জীবনযাপন পাচ্ছি, এটাকে মাথায় রেখে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা যে উৎসব পালন করি সেই উৎসবটার নাম কি? অপশন তোমাদের চোখের সামনে রয়েছে, মাদাই ফেস্টিভ্যাল, নাকি ছট পূজা, নাকি বিশ্বকর্মা পূজা, নাকি শরৎ সভা। বলো এর মধ্যে সূর্য দেবতার পুজো কোনটি, বা সূর্য দেবতার যে স্ত্রী উষা দেবী তার উপলক্ষে পুজো কোনটি? মাদাই উৎসব, ছট পূজা, নাকি বিশ্বকর্মা পূজা, নাকি শরৎ সভা? অ্যান্সার সবাই জানি আমরা, ছট পূজা মানেই সূর্য দেবতা নিয়ে পূজা। ডিটেলটা কি স্যার দেখে নি, এক্সপ্লেনেশন। ছট মূলত একটি হিন্দু উৎসব যা সূর্যদেব এবং তার স্ত্রী উষা দেবীকে কেন্দ্র করে বা তাকে উৎসর্গ করে পালিত করা হয়ে থাকে। মূলত ভারতবর্ষের যে আমাদের ক্যালেন্ডার রয়েছে বিক্রম সংবাদ, সেই অনুযায়ী কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে এটা পালন করা হয়ে থাকে। ষষ্ঠী তিথিতে এই উৎসবটা কিন্তু অন্যান্য জায়গাতেও পপুলার, যেখানে মূলত নারীরাই পারফর্ম করে, কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষরাও পারফর্ম করছে। এই উৎসবটা ভারতবর্ষ ছাড়াও অন্যান্য কোন জায়গায় পপুলার, যেমন নেপালের মিথিলা প্রদেশ, এই জায়গাটার নাম রেখো, মনে রেখো, পরীক্ষায় কোশ্চেন আসে মিথিলা প্রদেশ। নেপালের তরাই অঞ্চলগুলো মধ্য প্রদেশ। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ রাজ্যে মূলত ভারতবর্ষে এই উৎসবটা বিখ্যাত, অন্যান্য রাজ্যেও হয়ে থাকে, কিন্তু মিথিলা প্রদেশ নেপালের বা মধ্য অঞ্চল, এছাড়া মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে
এই পার্টিকুলার ছট পুজোকে কিন্তু বড় রকম ভাবে সেলিব্রেশন করা হয়। এখন তো পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও কিন্তু এটিকে একটি সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো কার্তিক মাসের ষষ্ঠী তিথি, এটাও কিন্তু খেয়াল রেখো বিক্রম সংবাদ অনুযায়ী, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে আসো পরের কোশ্চেন, তোমাদের স্ক্রিনে রয়েছে, বলো দুটো অ্যান্সার করো। হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশন অফ রুদ্রদামন happened to be the first royal inscription of early India composed in chaste Sanskrit? রুদ্রদামনের কোন শিলালিপিটি, যেটা সংস্কৃত ভাষায় রচিত, যেটা ভারতবর্ষের প্রথম দিককার একদম আদি ভারতবর্ষের প্রথম দিককার যে রাজকীয় যে শিলালিপিগুলো ছিল তাদের মধ্যে অন্যতম? রুদ্রদামনের আমরা শিলালিপির নাম শুনি, ফটাফট অ্যান্সার বলবে। প্রয়াগ, গিরনার, চিরান্দ নাকি মেহরলি? কি অ্যান্সার হবে? প্রয়াগ, গিরনার, চিরান্দ নাকি মেহরলি? আমরা শিব ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলোরই অ্যান্সার করছি বাবা। তোমাদের কমেন্টে কিন্তু সেরকমই তোমরা চেয়েছিলে, আরও তোমরা কমেন্টে জানিয়ে যাও তোমরা কি কি জিনিস চাইছো, সেগুলো আমরা ইনক্লুড করে নেবো। ঠিক আছে, পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট টপিক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন শিফট ওয়াইজ কিংবা যেগুলো আসতে পারে সব রকম মিলেমিশেই কিন্তু আমরা সিরিজ রাখি, যাতে তোমাদের প্রিপারেশন একটা অন্য জায়গায় চলে যায়। বলো স্যার অ্যান্সার কি হবে? প্রয়াগ, গিরনার, চিরান্দ নাকি মেহরলি? অ্যান্সার কি হবে স্যার? আমরা রুদ্রদামনের শিলালিপি বলতেই মনে পড়ে যায় জুনাগড়ের শিলালিপি, তার সঙ্গে সম্পর্কিত রয়েছে গিরনার, গিরনারের সঙ্গে সম্পর্কিত। স্যার এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে জুনাগড় শিলালিপি রুদ্রদামনের খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময় এটা লেখা হয়েছিল প্রপার সংস্কৃত ভাষাতে। রুদ্রদামনের শিলালিপি যেটা গিরনার শিলালিপি নামেও পরিচিত। এবং এখানে কি উল্লেখ করা আছে? চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প। চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি একটি গভর্নর বা রাজ্যপাল ছিলেন, পুষ্যগুপ্ত, এবং তিনি সেখানে সুদর্শন হ্রদ তৈরি করছেন, একটি বাঁধ নির্মাণ করছেন। এই গল্পগুলো কিন্তু সেখানে উল্লেখিত ছিল সেই শিলালিপির মধ্যে। এছাড়াও উল্লেখযোগ্য যে আরেকটা তোমার অপশন দেখলে মেহরলি শিলালিপি, সেটা কার উল্লেখ রয়েছে? 2য় চন্দ্রগুপ্তের উল্লেখ রয়েছে। এটা চন্দ্রগুপ্ত মৌর্য, মেহরলিটা হচ্ছে 2য় চন্দ্রগুপ্তের উল্লেখ রয়েছে। এবং এই গল্পে মেহরলি শিলালিপিতে কোথাকার গল্প লেখা আছে? বঙ্গদেশে, অর্থাৎ সেই সময় যে বঙ্গ অঞ্চল ছিল অঙ্গবঙ্গ, সেখানে বঙ্গদেশ জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে চন্দ্রগুপ্তকে। ঠিক আছে, কোন শিলালিপি দ্বারা? মেহরলি শিলালিপি দ্বারা। এছাড়া এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভ শিলালিপি, যেখানে বিবরণ দেয়া থাকে সমুদ্রগুপ্তের, যা লেখা হয়েছে হরিসেনের দ্বারা, এটা বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। এছাড়া নাসিক শিলালিপি গৌতমী পুত্র সাতকর্ণী, যা লিখেছিলেন গৌতমী বালাসারি তার পুত্র সাতকর্ণীকে বর্ণনা করে দেওয়ার জন্য। তো এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেডলি আসে বাবা, তার সম্পূর্ণ অ্যানালিসিস করে দিচ্ছি একটা কারণে তোমাদের র্যাপিড রিভিশন হয়ে যায়। এসএসসি সামনে যে এক্সামগুলো আসছে সেটা হচ্ছে সিজিএল কিংবা তোমাদের এইচএস লেভেল কিংবা এমটিএস কিংবা জিডি কিংবা আমরা অনেক সময় ফেজের এক্সাম দিয়ে থাকি কিংবা স্টেনোগ্রাফার। তো আমরা ধরে ধরে এই যে সামনে 6টা মাস এসএসসির ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে, বারংবার পরীক্ষাগুলো আসবে, বছরে আসেও, কিন্তু অল্প একটু তোমরা জিকে পোর্শনে আটকে যাও। কোন জোনগুলো ইম্পর্টেন্ট জিকে তোমরা বুঝতে পারো না, একটা শিফটে এক এক ধরনের কোশ্চেন আসে। তো সেই জন্যই কিন্তু সেই সিরিজগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করার জন্য এসেছি। অবশ্যই যদি তুমি নতুন হও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও আর রেগুলার বেসিসে ক্লাসগুলো করো। চলো, দ্য ফার্স্ট সাউদার্ন ক্যাম্পেইন অফ আলাউদ্দিন খিলজি in 1307 to 1308 AD was led to which of the following regions? 1307 থেকে 1308 সালে আলাউদ্দিন খিলজি প্রথম দক্ষিণ ভারত যে অভিযান করেছিল, সেখানে নিম্নলিখিত কোন অঞ্চল সম্পর্কে আমরা অবগত হতে পারি? অপশন এ দেবগিরি, নাকি অপশন বি ওয়ারাঙ্গল, নাকি অপশন সি দোয়ার সমুদ্র, নাকি অপশন ডি মাদুরা? বলো স্যার। আলাউদ্দিন খিলজি এই পার্টিকুলার সালে, এর আগে পরে কথা বলা হয়নি কিন্তু সালটা দিয়ে কিন্তু বিপজ্জনক করে দিয়েছে। প্রথম দাক্ষিণাত্য অভিযান এসব কিছু বলেনি। তার মানে দেখো কোশ্চেন কিন্তু একদম স্পেসিফিক করে দিচ্ছে। এবার কোশ্চেন যে মোল্ড আসছে, 1307 1308 সালে আলাউদ্দিন খিলজি দক্ষিণাত্যে প্রথম যে দক্ষিণ অভিযান করেছিল, সেখানে কোন অঞ্চলের উল্লেখ আমরা পেয়ে থাকি? ওয়ারাঙ্গল, দেবগিরি, দারসমুদ্র নাকি মাদুরা? স্যার অ্যান্সার কি হবে? অ্যান্সার দেবগিরি হয়ে যাবে। গল্প যদি আমরা সালের দিক থেকে দেখে নিই, তাহলে স্যার কি কি দেখতে পাবো? আগে আমরা বর্ণনাটা দেখে নিই, তারপর আলাউদ্দিন খিলজিতে আসছি। স্যার কি দেখতে পাবো? ফার্স্টে আলাউদ্দিন খিলজি প্রথমে 1299 সালে পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট জয় করছেন। তিনি শাসক হওয়ার পরই প্রথম সেনাবাহিনী, গুজরাট সেনাবাহিনী তিনি আক্রমণ করে দেন। সিংহাসন বসার আগেই
গুজরাটের দুর্বল অর্থনীতি যেটা ছিল সেই সময় তিনি জানতেন ন্যাচারালি যদি তার অর্থনীতি খারাপ হয় তাহলে সেখানকার আর্মি ভালো হবে না, তাই গুজরাটকে আক্রমণ করা তার কাছে উচিত বলে মনে হয়েছে সাম্রাজ্য বিস্তারে। এবং দুই, গুজরাটের দিকে কিন্তু বন্দরগুলো রয়েছে, তো পরবর্তীকালে সেখান থেকে ইকোনমি জেনারেট করা যাবে, সেই দিকে তিনি প্রথমেই গুজরাট আক্রমণ করেছিলেন। এবং যখন তিনি আক্রমণ করছেন গুজরাট, সেই সময় গুজরাটের শাসক কে ছিলেন? রাজা কর্ণ। এবং এই আক্রমণের ভয়ে আলাউদ্দিন খিলজি আসছে দিল্লি থেকে, এই ভয়ে রাজা কর্ণ কিন্তু নিজেকে ও তার পরিবারকে মহারাষ্ট্রের দেবগিরিতে পালিয়ে নিয়ে গেছিলেন, সরিয়ে নিয়ে গেছিলেন। পরবর্তীকালে সেই দেবগিরি থেকে তাকে খুঁজে পাওয়া যায়। রণথাম্বার 1301 সালে তিনি করছেন। রণথাম্বার রাজস্থান এলাকা, তার মানে পশ্চিম ভারত তিনি প্রথমে অ্যাটাক করছেন। 1299 গুজরাট, তারপরে 2 বছর মধ্যেই রণথাম্বার 1301-এ। চৌহান রাজবংশ সেই সময় ছিল এবং শেষ শাসকের নাম ছিল হামির দেব। সেই সময় রাজকের নাম কি ছিল? হামির দেব। হামির দেব আবার ওই দিল্লিতে যে নব্য মুসলিম ছিল, ইয়াং মুসলিম, নব্য মুসলিম, নিউ মুসলিম, সেই নব্য মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিল, যার জন্য আলাউদ্দিন খিলজি তার আবার চক্ষুশূল হয়ে গেছিলেন। আলাউদ্দিন খিলজি এতে সন্তুষ্ট হননি এবং তিনি তাই জন্য রণথাম্বারকে আক্রমণ করে দিয়েছিলেন। যুদ্ধে আলাউদ্দিনের কাছে কাছে হামির দেব চৌহান পরাজিত হয়ে যান, অর্থাৎ পার্টিকুলার রণথাম্বারের যুদ্ধে আলাউদ্দিন খিলজি জয়লাভ করেন, হামির দেব হেরে যান। এবং এই যুদ্ধে আলাউদ্দিন অন্যতম প্রধান সেনাপতি ছিলেন নুসরাত খান। এনার নাম পরীক্ষায় খুব আসে। নুসরাত খান কিন্তু সেই যুদ্ধে মারা যান। নুসরাত খান তাহলে কোন যুদ্ধে মারা যাচ্ছেন? রণথাম্বারের যুদ্ধে। নুসরাত খান কে ছিলেন? আলাউদ্দিন খিলজির অন্যতম প্রধান সেনাপতি। তোমরা কমেন্টে জানিয়ে দাও আলাউদ্দিন খিলজির অন্যান্য যে 4 জন টোটাল সেনাপতি ছিল, চিফ সেনাপতি ছিল শিবালরি, তাদের নামগুলো কি কি? ঠিক, চলো তাহলে প্রথমটা হলো গুজরাট, সেকেন্ডটা হলো রণথাম্বার, তারপরেরটা কি স্যার? তারপরে চলে আসে তোমার চিত্তৌর, মানে আমার সেটাও তোমার রাজস্থান বেল্ট, পশ্চিম ভারত। 1303 সাল চিত্তৌর আক্রমণ করেন। তার কারণগুলো কি কি? সুফি কবি আর পণ্ডিত আমির খসরু সেই সময় কিন্তু আলাউদ্দিন খিলজির সঙ্গে ছিলেন। পরীক্ষায় কোশ্চেন আসবে কি? পরীক্ষায় কোশ্চেন এসেছেও বারবার করে। আলাউদ্দিন খিলজির পশ্চিম ভারত আক্রমণের কোন আক্রমণে সুফি কবি ও পণ্ডিত আমির খসরু তার সঙ্গে ছিলেন? অ্যান্সার কি হবে? চিত্তৌর আক্রমণে, এটা খেয়াল রাখবে। এবং তিনি এই চিত্তর আক্রমণে তার চিত্তরগড় যে ফোর্ট দুর্গ আক্রমণ করেছিলেন, সেখানে আক্রমণ করার পর যখন তিনি জয় করেছেন তখন তার নাম কি হয়ে যায়? খিজিরাবাদ। এটাও পরীক্ষায় আসে যে খিজিরাবাদ কোন দুর্গের নামকরণ করা হয়? চিত্তরগড় ফোর্টের। আলাউদ্দিন খিলজির পুত্র খিজির খানের নাম অনুসরণ করে তিনি এই নামকরণটা পাল্টে দিয়েছিলেন। দেবগিরি তিনি আক্রমণ করছেন পরবর্তীকালে, যখন তিনি দেখতে পাচ্ছেন এই হামির দেব বলছি গুজরাটের শাসক, তিনি সেখানে গা ঢাকা দিচ্ছেন। ঠিক আছে, দেবগিরি তিনি অভিযান করেছেন 1306 থেকে 1307, 1308 সালে। রাজা রামদেবের অধীনে এই সময় যাদব বংশ শাসন চলছিল। রামদেব আলাউদ্দিনকে বার্ষিক কর দিতে, ট্যাক্স দিতে, অ্যানুয়াল ট্যাক্স দিতে অস্বীকার করেছিল, সেজন্য তিনি দেবগিরি রাজ্য আক্রমণ করে নেয়। পরবর্তীকালে রামদেবকে দিল্লিতে আনা হয়েছিল এবং সেখানে তিনি আত্মসমর্পণ করলে পরে সেটাকে ওই টেরিটরির মধ্যে ইনক্লুড করে নেওয়া হয়। তো অ্যান্সার স্যার খুব ইম্পর্টেন্ট, স্যার অ্যান্সারটা হচ্ছে দেবগিরি ইজ দ্য রাইট অ্যান্সার। আলাউদ্দিন খিলজির সঙ্গে যদি জেনে নেওয়া যায়, আলাউদ্দিন খিলজি খলজি ডাইনেস্টির শাসক এবং শ্রেষ্ঠ শাসক খলজি ডাইনেস্টির। 1296 সালে তিনি দিল্লির সুলতান হচ্ছেন। পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট, সালগুলো পরীক্ষায় দিয়ে দিয়ে এখন ক্রোনোলজিক্যাল বেসে কোশ্চেন দিয়ে থাকে। তার রাজত্বকালে আলাউদ্দিন জরান মঞ্জুর, সিবিস্তান, কিলি, দিল্লি, আমরোহাই মঙ্গল আক্রমণের বিরুদ্ধে তিনি রাজ্যকে রক্ষা করেছিলেন। মানে সেখান থেকে মঙ্গলদের বিরুদ্ধে তিনি 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 সুন্দর স্ট্র্যাটেজি রক্ষা করে দেশকে রক্ষা করেছিলেন, মানে তার রাজ্যকে রক্ষা করেছিলেন। পরবর্তীকালে তিনি গুজরাট, রণথাম্বার, চিত্তর, মালওয়া, সিওয়ানা, জালোরের মতো অন্যান্য রাজ্যগুলোকে তিনি অভিযান চালিয়ে তা দখল নেন। অর্থাৎ আলাউদ্দিন খিলজি উত্তর ভারতের বিশাল বড় অংশ যেমন তিনি জয় করে নিয়েছিলেন প্রথমেই, পরবর্তীকালে মহারাষ্ট্রের দেবগিরি দিয়ে তিনি দক্ষিণ ভারত অভিযান করা শুরু করেছিলেন। ঠিক, চলো আমরা চলে আসি তার পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। 6 নম্বর কোশ্চেন, দ্রুত অ্যান্সার করবে স্যার। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কুন্ড অর টাঙ্কা ইউজড ফর ওয়াটার হারভেস্টিং? জল সংরক্ষণের জন্য, জল ব্যবহারের জন্য, জল সংগ্রহের জন্য কুণ্ড বা টাঙ্কা ব্যবহার করা হয় ভারতবর্ষের নিচের কোন রাজ্যে? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। দ্রুত বলো, কুণ্ড বা টাঙ্কা ভারতবর্ষের কোন নিচের রাজ্যগুলোর মধ্যে, কোন রাজ্যে
যেখানে জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, একটা জল সংরক্ষণ পদ্ধতি বলতে পারো এই কুণ্ড বা টাঙ্গাকে? বলো স্যার, অ্যান্সার কি হবে? জল সমস্যা, বেসিক কনসেপ্ট যদি নলেজ থাকে তাহলে জানতে পারবো যে রাজস্থানে জল নিয়ে সমস্যা আছে, সুতরাং রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু স্যার এইরকম আন্দাজ পারলে তো হবে না, কারণ পরীক্ষার কোশ্চেন ঘুরিয়ে দেয়। স্যার কি জানবো? টাঙ্কা, যা অন্য নামে কুণ্ড নামেও পরিচিত, ভারতের রাজস্থানের পার্টিকুলারলি কোলেনাকা থর মরুভূমি অঞ্চলে এটা প্রচলিত একটা চল প্রথা জল সংরক্ষণ করার। জল সংগ্রহের জন্য অগভীর ভূমিতে আনডেপথ যে ল্যান্ডগুলো রয়েছে সেখানে, যেখানে ভূগর্ভস্থ জল ঠিকঠাক করে সঞ্চয় হয় না, সেখানে টাঙ্কা দ্বারা জল সংরক্ষণ করা হয়ে থাকে। টাঙ্কা এক ধরনের বলতে পারো ওয়াটার রিজার্ভার, জলাধার, যেখানে জল সংগ্রহ বা জল সংগ্রহ করার যে ক্ষমতা সেটা পশ্চিম দিক অর্থাৎ থর মরুভূমির দিকের রাজ্য রাজস্থানের এই অঞ্চলে খুব এটা স্বাভাবিক ঘটনা হিসাবে জল সংগ্রহ করার জন্য প্রচলিত একটা প্রথা হয়ে রয়েছে। টাঙ্কা বলতে এর মানে বলতে পারো ছোট এক ধরনের ট্যাঙ্ক বা ওয়াটার রিজার্ভার, যেমন আমাদের বাড়িতে প্রত্যেকের ট্যাঙ্ক থাকে, ঠিক আছে? সাধারণত বিকানের অঞ্চল, এই দেখো স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, থর মরুভূমির পার্টিকুলারলি বিকানের অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট, সেটা কি স্যার? এইখানে কিন্তু পরের নোটটা খুব ইম্পর্টেন্ট, পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ু ভারতের প্রথম, ইন্ডিয়ার ফার্স্ট স্টেট তামিলনাড়ু, এবং একমাত্র রাজ্য স্যার তামিলনাড়ু যেখানে রাজ্যের সমস্ত বাড়িতে ছাদের ওপর বৃষ্টির জল সংরক্ষণের যে কাঠামো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক বাড়িতে, তামিলনাড়ুতে জল সমস্যা হচ্ছে, তামিলনাড়ুতে জলের সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্য যাতে জল অ্যাভেলেবেল চাই তার জন্য প্রত্যেক বাড়িতে বলে দেওয়া হয়েছে জল সংরক্ষণের জন্য ব্যবস্থা করে রাখতে হবে। ইন্ডিয়াস ফার্স্ট স্টেট তামিলনাড়ু অ্যান্ড ইন্ডিয়ার একমাত্র রাজ্য তামিলনাড়ু যেখানে প্রত্যেক বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করতে বাধ্যতামূলক করা দেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই রিলেটেড। কারণ যদি এই ধরনের কোশ্চেন তোমাদের আগের বারে শিফটে আসে, তাহলে এই ধরনের কোশ্চেনের যে পর্যায় সেটা বুঝতে পারছো যে আপডেট হচ্ছে। সুতরাং এই জোনগুলো, ক্লাইমেট চেঞ্জ কিংবা হিস্ট্রিক্যাল ব্যাপার কিংবা আর্ট অ্যান্ড কালচার কিংবা সুন্দর সিম্পলি যে লিভিং স্টাইল, সেখান থেকেও কোশ্চেন আসছে। চলো পরের কোশ্চেন তোমাদের আমরা স্ক্রিনে নিয়ে যাই। দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টেড বলেছে, ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? কনসেপচুয়াল কোশ্চেন করেছে, বেসিক কোশ্চেন। অপশন এ, দে এনশিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস কি করে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো কি করছে? সামাজিক অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করছে। দুই, স্যার ন্যায়সঙ্গত প্রকৃতির হয়ে থাকে, মানে জাস্টিসিয়াবল নেচার হয়ে থাকে। তিন, দে প্রোভাইড গাইডলাইন্স ফর দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। দেশ কিভাবে চলবে, শাসন ব্যবস্থা কি করে হবে, তার জন্য নির্দেশমূলক দিচ্ছে। আর চার, দে আর মোরালি বাইন্ডিং অফ টু দ্য গভর্নমেন্ট, অন দ্য গভর্নমেন্ট। সরকারের ওপর নৈতিকভাবে এটাকে ইম্পোজ করা হয়, বাধ্যতামূলক করে দেওয়া হয়। কি স্যার কনসেপ্ট কি বলছে? কনসেপ্ট কি বলছে স্যার? কনসেপ্ট বলছে এটাই সিম্পল, ভারতবর্ষ নামক যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, স্টেট রয়েছে, সেই স্টেট বা রাষ্ট্র ব্যবস্থা তার অথরিটির নাম কি? ধরে নিই সরকার, ধরে নিলাম এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা কারা? আমরা এদেশে বসবাস করি, অর্থাৎ আমরা এদেশের নাগরিক, আমরা স্যার সিটিজেন। আমরা স্যার এদেশে থাকবো কেন? কারণ আমরা এই রাষ্ট্রের থেকে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবো। এই ফ্যাসিলিটিস গুলোকে স্যার আমরা কি বলতে পারি, যেটা আমাদের এনশিওর করছে যে আমরা এখানে নিরাপদ, আমরা ঠিকঠাক, আমরা অন্য দেশে পালিয়ে যাব না। সেটা হচ্ছে আমাদের দেশের বেসিক অধিকারগুলো, ফান্ডামেন্টাল রাইটস। কত নম্বর পার্টের স্যার বিষয়বস্তু? পার্ট 3 নম্বর, আর্টিকেল 12 থেকে 35। যদি না পাই স্যার কোথায় চলে যাব? কোর্টের কাছে। কোর্ট অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম। জুডিশিয়ারি কি করবে? এনশিওর করবে যে ভাই তোমার ফান্ডামেন্টাল রাইট তোমাকে দেওয়া হবে। ও তখন ইম্পোজ করবে কাকে? স্টেটকে। তার মানে স্যার এটা গ্যারান্টেড, এটা এনফোর্সিয়েবল, এটা জোরপূর্বক বলবৎ করা যায়। দ্যাট মিন্স স্যার এটা জাস্টিসিয়েবল। ভালো কথা। এবার
আমরা শুধু স্যার নেব দেব না কিছুই তা তো বললে হবে না। পরবর্তীতে স্যার ইনক্লুড করা হয়েছে কি রাষ্ট্রকেও আমরা তাকে দেব, আমাদের কর্তব্য আছে দেশের জন্য কিছু, সেটা কি স্যার ফান্ডামেন্টাল ডিউটিস। কত নম্বর পার্ট স্যার? পার্ট 4A 1976 ইনক্লুড হচ্ছে শরণ সিং কমিটির দ্বারা, তোমরা সেটা জানো। 51 এর মধ্যে রয়েছে আর্টিকেল, ঠিক, ভালো কথা। কিন্তু এই মাঝের মধ্যে রাষ্ট্রের কোনো কর্তব্য নেই। রাষ্ট্রের থেকে আমরা পাবো অধিকার, সংবিধান বলছে আমরা দেশের জন্য কিছু করব, আমাদের এটা কর্তব্য, সেটাও বলছে, ভালো কথা। কিন্তু রাষ্ট্রে যারা ক্ষমতায় আসবে, যারা সংবিধান বানিয়েছিল তারা তো জানতো না যে আজকে প্রধানমন্ত্রী কে হবে, আজকে 10 ইয়ার্স পরে প্রধানমন্ত্রী কে হবে। ধরি না তখন জানতো আম্বেদকর মোদি বলে কেউ একজন আসবে বা মমতা ব্যানার্জি বলে কেউ আসবেন, জানতেন না। না, আমরা থরি না জানি যে আজ থেকে যখন আমরা বুড়ো হয়ে যাব, 70 বছর বয়স হবে, আরো যখন 2050 সাল 60 সালে কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা পার্টিকুলার পশ্চিমবঙ্গের জন্য কে মুখ্যমন্ত্রী, থরি না কেউ জানতেন। কিন্তু যারা শাসক হবেন তারা কি কি দিক মাথায় রেখে দেশ শাসন করবেন, তার তো কিছু একটা মিনিমাম একটা একটা তো কলাম থাকা দরকার যে ভাই আমরা এই কাজগুলো অন্তত মিনিমাম লেভেলে করে যাব। সেই জন্য সংবিধান কি করেছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি করেছে, তাকে একটা নির্দেশ দিয়ে গেছে সরকারকে, ভাবি সরকারকে, যে হে সরকার, তোমার নাগরিককে রক্ষা করা তোমার কর্তব্য, তোমার সেটা কর্তব্য, তোমাদেরকে উন্নয়ন করা তোমাদের কর্তব্য। এবার কর্তব্য সেটা কি কখন হয়? যখন আমার উপায় থাকে তখন। যেমন তোমার কর্তব্য হচ্ছে সত্যি কথা বলা, কেউ বলি স্যার, বলি না, ঠিক আছে। এবার যদি ঠিক জায়গায় ঠিকভাবে সত্যি কথা না বলি তার শাস্তি আছে। তার মানে কোনো কোনো সময় আমার কি হয়ে যায়, কর্তব্যটা লিগালি বাউন্ড হয়ে যায়। যেমন ফান্ডামেন্টাল রাইট ইজ সামটাইমস লিগালি বাউন্ডেড, বাট এটা কিন্তু কোর্টে যাওয়া যায় না। মানে ধরো করোনার সময় তুমি পাশের বাড়ির লোককে দেখবে না, দেখাটা উচিত ছিল, একটু তো দেখে দেওয়াটা উচিত ছিল, তুমি দেখোনি, ভালো করেছো, তোমার কর্তব্য, সিভিক সেন্স নেই, ভালো কথা, কিন্তু দেখাটাই উচিত, সেটা কর্তব্য। দেখেনি বলে তো কেউ তো করে যেতে পারবে না যে আমার পাশের বাড়ির লোক আমাকে দেখতে আসেনি, কিছু করতে পারবে না। ঠিক একই রকম ভাবে ধরো তুমি রাস্তায় হাঁটছো, 5 জন ভিখারি আছে, কাউকে তুমি একটা দিতেও পারো, কাউকে 5টা দিতে পারো, কাউকে 10টা দিতে পারো, তুমি দিতে নাও পারো, তোমার মুড হয়নি, তোমার পকেটে টাকা নেই, তাই জন্য দিতে পারো নি। তো সেই নিরিখে তোমার উপায় বা ইচ্ছা বা তোমার তোমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে তুমি দিচ্ছ, তুমি উপকার করার চেষ্টা করছো। তো রাষ্ট্র চেষ্টা করছে নাগরিকদেরকে ভালো কল্যাণ করার জন্য, বাট তার উপায় থাকলেই সে করতে পারবে। অর্থাৎ এটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, সামাজিক ওয়েলফেয়ারের জন্য, আর্থিক ইকোনমিক্যাল ওয়েলফেয়ারের জন্য করা। তার মানে স্যার প্রথম পয়েন্টটা ঠিক বলেছে, প্রথম পয়েন্টটা ঠিক, এই তত্ত্বের সঙ্গে সম্পর্ক স্যার আছে ডিপিএসসির সঙ্গে। 2, জাস্টিসিয়াবল ইন নেচার বলেছে। স্যার বলছে আমার উপায় থাকলে আমি করতে পারবো, উপায় না থাকলে করবো কি করে? এখন আমাদের রাজ্যে উপায় আছে তাই ক্লাবগুলোকে টাকা দেওয়া যাচ্ছে, এখন আমার রাজ্যে উপায় আছে, সরকার চাইছে তাই নানা রকম ভান্ডার আসছে। যেদিনকে উপায় থাকবে সেদিনকে ভান্ডার তুলে যাবে, তখন নকুলদানাও পাবে না, ঠিক আছে। অর্থাৎ স্যার এটা জাস্টিসিয়েবল নয়। ভান্ডার তুমি কেন দিচ্ছ, কেউ বলে কোনো পলিটিক্যাল পার্টি, অপোনেন্ট পার্টি তাকে করে যেতে পারছে না তো, কারণ এটা আন্ডার ডিপিএসপি। অর্থাৎ সরকার যখন কোনো প্রকল্প চালায় সমাজের উন্নয়ন করার জন্য, সেখানে কেউ আঙুল তুলতে পারে না। হ্যাঁ, বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আইনিভাবে তাকে বাউন্ড করা যায় না। অর্থাৎ এটা স্যার নন জাস্টিসিয়াবল। তার মানে স্যার এই পয়েন্টটাই হচ্ছে কিন্তু গন্ডগোলের, মানে স্যার এই পয়েন্টটাই গোলমাল রয়েছে। 2 নম্বর পয়েন্টটা সঙ্গে ম্যাচ খাচ্ছে না। জাস্টিসিয়েবল বলেছে স্যার, এটা আনজাস্টিসিয়েবল বা নন জাস্টিসিয়েবল। 3 নম্বর কি স্যার, শাসন ব্যবস্থার জন্য নীতিশিক্ষা প্রদান, ঠিকই তো, সরকার কিভাবে চালাবে তার জন্য একটা নির্দেশ দেওয়া আছে, তার মানে স্যার এটাও ভুল নেই। আর 4 নম্বর, দে আর মোরালি বাইন্ডিং অন দ্য গভর্নমেন্ট, সরকারকে নির্দেশ দিচ্ছে যে তুমি এই এই দিক দেখভাল করবে, তো মোরালি বাউন্ডেড, সরকার তো বাধ্য নয় এটা করার জন্য, মোরালি বাউন্ডেড। তো এই যে ডিপিএসপি, যেটা পার্টিকুলারলি কত নম্বর পার্টের বিষয়বস্তু, পার্ট 4 এর বিষয়বস্তু, কত নম্বর আর্টিকেল স্যার, আর্টিকেল 36 থেকে 51, এটা স্যার নন জাস্টিসিয়েবল। ক্লিয়ার? তাহলে নির্দেশমূলক নীতিগুলো
প্রকৃতিগতভাবে ন্যায় বিচারের যোগ্য নয়। 37 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে স্যার চতুর্থ অংশে থাকা বিধানগুলো অর্থাৎ ডিপিএসএল থাকা অংশগুলো কোনো আদালত কর্তৃক বলবৎযোগ্য হবে না, তবে তাতে বর্ণিত নীতিগুলি দেশ পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক এবং আইন প্রণয়নে নীতিগুলো প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য হবে, রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক যদিও সেটা নয়। গান্ধীবাদী যে নীতিমালাগুলো রয়েছে অনুচ্ছেদ 40, অনুচ্ছেদ 43, অনুচ্ছেদ 43-এর বি, অনুচ্ছেদ 46, আর্টিকেল 47, আর্টিকেল 48 এগুলো উল্লেখ করা যায় যাতে মানুষের সোশ্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়, তার জন্য বুৎপত্তিগত উন্নতি হয় তার জন্য। ঠিক, চলো পরের কোশ্চেন। ইন দ্য ইয়ার 1952 who among the following lent his voice for the film Amar Bhupali, which was being produced in 2 languages simultaneously and he sang in both Bengali and Marathi? 1952 সালে নিম্নলিখিত কে আমার ভূপালী ছবিতে কণ্ঠ দিয়েছিলেন, গান গেয়েছিলেন, এবং একসাথে আমার ভূপালী সিনেমাটা দুটো ভাষাতেই কিন্তু তৈরি করা হয়েছিল। সিনেমাটা একটা হচ্ছে বাংলা ভাষা আর একটা হচ্ছে মারাঠি ভাষা, এবং তিনি দুখানা ভাষার যে সিনেমা দুখানা ভাষাতে তিনি গান গেয়ে এক নিমেষে সারা ভারতবর্ষে গায়ক হিসাবে তার পরিচয় তৈরি করে ফেলেছিলেন 1952 সালে। সে কে ব্যক্তি, সে কোন গায়ক? অপশন কিশোর কুমার, অপশন হেমন্ত মুখার্জি, অপশন দেবব্রত বিশ্বাস, অপশন মান্না দে। কোনটা হবে স্যার? কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার কি হবে ফটাফট। কিশোর কুমার নাকি হেমন্ত মুখার্জি নাকি দেবব্রত বিশ্বাস নাকি মান্না দে? দেবব্রত বিশ্বাস বললেই রবীন্দ্রসঙ্গীত এর জিনিসটা মনে রাখবে, রবীন্দ্রসঙ্গীত, জর্জ বিশ্বাস, ঠিক আছে? একটা বিখ্যাত নাটক হয়েছিল কয়েক বছর আগেই, ব্রাত্যজনের উত্তর সঙ্গীত, খুব সম্পর্কিত, ইম্পর্টেন্ট। যাই হোক, মান্না দে অ্যান্সার স্যার, মান্না দে। দ্য রাইট অ্যান্সার ইজ মান্না দে। দ্য রাইট অ্যান্সার ইজ স্যার মান্না দে। মান্না দে 1952 সালে এই নামেই বাংলা একই গল্প আমার ভূপালী সেটা নিয়ে বাংলা মারাঠি ভাষায় যে সিনেমা হয়েছিল তাতে গান গেয়েছিলেন, এবং 53 সালের মধ্যেই বাংলা চলচ্চিত্র মারাঠি চলচ্চিত্রে তিনি শীর্ষস্থানীয় মানে একদম প্রথম দিককার প্লেব্যাক সিঙ্গার হিসাবে সারা দেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন। এছাড়াও মান্না দে তোমরা জানো হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ প্রায় 24খানা ভাষাতে প্রচুর 60 বছর বেশি ধরে তিনি গান গেয়ে চর্চা করেছিলেন এবং প্রচুর প্রচুর গান আমাদের উপহার দিয়েছেন শ্রদ্ধেয় মান্না দে। কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের কোশ্চেন আমাদের রাজ্যের লোকের জন্য মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কি স্যার? আলিপুরদুয়ারে এই মান্নাদের একজন শ্রোতা, একজন গুণগ্রাহী বা ভাব শিষ্য বলা যেতে পারে, দেবপ্রসাদ দাস তার নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। ভাবা যায় একজন শ্রোতা কতখানি গুণমুগ্ধ হলে তার একজন গায়কের উদ্দেশ্যে সংগ্রহশালা তৈরি করতে পারে। তো একমাত্র ভারতবর্ষের এই আলিপুরদুয়ার যে জেলা, আলিপুরদুয়ার যে শহর, দেবপ্রসাদ দাস তার নিজের বাড়িতে তিনি মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, খেয়াল রেখো, অ্যালাইট খবর খেয়াল রেখো, আমাদের রাজ্যের লোকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট মান্না দে। চলে আসো 9 নম্বর কোশ্চেন। দ্য গভর্নমেন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ক্রিয়েটেড ড্রাফট পলিসি ইন 2022 for senior citizens on the basis of Article 41, which aims to form a directorate for the welfare of the senior citizen? আর্টিকেল 41 অনুযায়ী যা বলেছে আমাদের প্রবীণ নাগরিকদেরকে দেখভাল করে রাখতে হবে, তো সেই অনুপাতে কোন এমন কোন রাজ্য সরকার একটা বিল পাস করছে, একটা নতুন দপ্তর তৈরি করছে, নতুন এক ধরনের আইন আনছে, ড্রাফট পলিসি, নীতিমালা তৈরি করছে, কোন সরকার, যা পুরোপুরি বয়স্ক লোকজনের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য? অপশন কর্ণাটকা নাকি অপশন তেলেঙ্গানা নাকি অপশন তামিলনাড়ু নাকি অপশন কেরালা? স্যার অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। 2022 সালে সম্প্রতি কোন রাজ্য সরকার ড্রাফট পলিসি এনেছে আর্টিকেল 41 মাথায় রেখে প্রবীণ নাগরিকদেরকে বেশি কিছু কিছু ফ্যাসিলিটিস দেওয়ার জন্য? অ্যান্সার কি হবে স্যার? দ্য রাইট অ্যান্সার ইজ তামিলনাড়ু। কি স্যার? দেখে নাও, 2022 সালে তামিলনাড়ু সরকার
ভারতীয় সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদকে মাথায় রেখে প্রবীণ নাগরিকদের কল্যাণ ও সামাজিক সুরক্ষা ও যত্নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বা দৃষ্টি রেখে একটি নীতিমালা বা পলিসি তৈরি করেছে। যে নীতিমালাতে লক্ষ্য কি ছিল? প্রবীণ নাগরিকদের কল্যাণ অধিদপ্তর, ওয়েলফেয়ার একটা ডিপার্টমেন্ট লাগবে, যাতে সেখানে এই প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া যাবে বা নেওয়া হবে এবং পরিকল্পনা করা হবে, প্ল্যান করা হবে এবং তা বাস্তবায়নের জন্য নিশ্চিত করা হবে, যেখানে তাদের হেলথ, যেখানে তাদের স্কিল ডেভেলপমেন্ট, যেখানে তাদের ইকোনমিক ইনসিকিউরিটি কিংবা বৃদ্ধাশ্রম বা প্রবীণ নাগরিকদের জন্য যে বিভিন্ন রকম হেল্পলাইনের মতো বিশেষ রকম সুবিধাগুলো তারা সেই ডিপার্টমেন্টের মাধ্যমে নিশ্চিত করতে পারবে। তো সেটাই জন্য কিন্তু তামিলনাড়ু সরকার 2022 সালে একটা ডিপার্টমেন্ট এবং পলিসি তৈরি করে আনছে। ভারতীয় সংবিধানের 41 নম্বর যে আর্টিকেল, 41 আর্টিকেল, সেখানে রাজ্যকে নির্দেশিকা যেটা রয়েছে আমাদের ডিপিএসপির মধ্যে, সেখানে বৃদ্ধাশ্রম, বেকারত্ব, অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া আছে। তাহলে যেসব প্রবীণ নাগরিকরা, যাদের দারিদ্রতা রয়েছে, যাদের টাকার ঠিকঠাক সুবিধা নেই, যাদের থাকার জায়গা নেই, যাদের হেলথ কন্ডিশন খারাপ, যাদের স্কিল ডেভেলপমেন্ট নেই, তাদের জন্য একটা ব্যবস্থা, একটা কমন প্ল্যাটফর্ম করে দেওয়ার দায়িত্ব বা পলিসি নিচ্ছে কে? তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুদের প্রবীণ নাগরিকদের জন্য কল্যাণমূলক পদক্ষেপের জন্য তারা সক্রিয় হচ্ছে এবং তারা সক্রিয় হয়ে একটা কাজ করেছে কি? এই প্রবীণ নাগরিকদের জন্য তারা বিনামূল্যে বাসে ওঠার জন্য বাস পাস চালু করেছে এবং বিশেষভাবে স্পেশালাইজড বার্ধক্যজনিত যত্ন বা কেয়ার ইউনিট যাকে বলা হয়, মানে ওল্ড এজ কেয়ার ইউনিট, তারা এইরকম প্রকল্প চালু করেছে তামিলনাড়ু সরকার। এবং ন্যাশনাল ওল্ড এজ যে স্কিম রয়েছে, জাতীয় প্রবীণ ব্যক্তি নীতি 1999-এ, এর দ্বারাই কিন্তু কাঠামো তৈরি করতে বলা হয়েছিল। তামিলনাড়ু সরকার কিন্তু সেই অনুযায়ী 2022 সালে এই স্কিমটাকে আরো আপডেট করে নিয়ে আসছে। অ্যান্ড আজকের জন্য লাস্ট খবর, লাস্ট কোশ্চেন কি স্যার? When was the High Court and Supreme Court judges salaries and conditions of service amendment bill 2021 introduced in Lok Sabha? স্পেসিফিক্যালি বলে দিয়েছে পার্টিকুলার এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের যে বেতন ও চাকরির শর্তাবলী সম্পর্কিত সংশোধনী বিল, যেটা 2021 সালে উত্তোলন করা হলো, সেটা লোকসভাতে কবে পেশ করা হয়েছিল? তারিখ দিয়েছে। এই ধরনের কোশ্চেন অ্যান্সার করা একটু চাপ, ঠিকঠাক করে রেগুলার পেপার না করলে মুশকিল হয়ে যায়। ডিটেলটা দেখে নাও স্যার। আমরা জানি যে কোনো বিল হয় লোকসভা বা রাজ্যসভায় পাশ হয়ে থাকে, কিন্তু অ্যামেন্ডমেন্টের বিলের ক্ষেত্রে আমরা কি জানি? লোকসভাতে উত্তোলন করা হয়ে থাকে। তো লোকসভাতে স্যার এটা ইন্ট্রোডিউস হচ্ছে, লোকসভাতে ইন্ট্রোডিউস হচ্ছে কবে? 30শে নভেম্বর 2021 সালে। উত্তোলন হলো, পাশ হলো লোকসভাতে কবে? পাস হচ্ছে স্যার 8ই ডিসেম্বর 2021 সালে। পাস হওয়ার পর বিলটা কোথায় চলে যাবে? রাজ্যসভা। রাজ্যসভায় কবে বিলটা পাস হচ্ছে স্যার? 13ই ডিসেম্বর 2021। অর্থাৎ তোমাকে প্রশ্ন করেছিল কি? তোমাকে প্রশ্ন করেছিল যে বিলটা কবে লোকসভায় উত্তোলন করা হয়েছিল, পেশ করা কবে হয়েছিল। তাহলে স্যার অপশন কোনটা হবে? অপশন এ 27শে সেপ্টেম্বর, নাকি 30শে নভেম্বর, নাকি 29শে মার্চ, নাকি 28শে এপ্রিল? স্যার অ্যান্সার কি হবে? 30শে নভেম্বর 2021 সাল ইজ দ্য রাইট অ্যান্সার। কিসের জন্য? পার্টিকুলার যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, তাদের স্যালারি, তাদের কন্ডিশনগুলোকে আপডেট করার জন্য। এই আইনটা স্যার মূলত কবে তৈরি হয়েছিল? 54 সালে। 54 সালের এই আইন, সেটাকে আপডেট করা হচ্ছে, কিছু ইনক্লুড করা হচ্ছে। পরবর্তীকালে আবার অ্যামেন্ডমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টের জন্য 58 সালে। হাইকোর্টেরটা 54 সাল, সুপ্রিম কোর্টের 58 সাল। এই দুটোকে মার্চ করে 21 সালে অ্যামেন্ডমেন্ট বিল করা হচ্ছে। ঠিক তো এই রকমের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে বা এই ধরনের কোশ্চেন কিন্তু এখন ইন ডেপথ আসছে, একটুখানি খেয়াল রাখতে হবে স্যার। তোমরা জানিয়ে দাও, সম্প্রতি একদম রিসেন্টলি আমাদের ভারতবর্ষের সিজেআই বা চিফ জাস্টিস কতম এবং কোন জাজ নিযুক্ত হলেন? তোমরা কোনটা জানিয়ে দাও। আজকে এই অবধি শিফট ওয়াইজ ক্লাসগুলো কেমন লাগছে মতামত জানাও। আর কি কি করতে পারলে তোমাদের ভালো লাগবে বা তোমাদের উপকার হবে সেটা জানিয়ে দিও কমেন্টে। নোটগুলো পেতে কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমরা পরের যে টপিকগুলো রয়েছে এরকম শিফট ওয়াইজ বা মোস্ট টপিক, সেগুলো নিয়ে আলোচনা করব। আর ততক্ষণ রাখলাম। আর নোটের মধ্যে তোমাদের তো আপডেট পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ কিন্তু অ্যাক্টিভ থাকবে। ঠিক 4 নম্বর ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন, পরের ক্লাসে। আজকে অবধি, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বেস্ট অফ লাক।